রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। নিউজ 24 সকাল 9টায় বিরতিহীন সংবাদে স্বাগত। সালিজুর চৌধুরী সংবাদের শিরোনাম জানাচ্ছিলাম, এবারে জানাবো বিস্তারিত। ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা, যে দলেরই জনপ্রতিনিধি হোক কোনো ছাড় নেই। ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স চলমানের কথা বললেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তবে শুধু বরখাস্ত বা শাস্তি নয়, অভিযুক্ত জনপ্রতিনিধিদের ভবিষ্যতের রাজনীতিতে যেন সুযোগ না পায় তা নিশ্চিতের দাবি বিশেষজ্ঞদের। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। সরকারি ত্রাণের চাল চুরি, মজুত ওজনে কম দেয়া থেকে শুরু করে টিসিবির খাটের নিচের থেকে উদ্ধার হওয়া 1200 লিটার তেল, যা দেশে করোনা ভাইরাসের সময় অন্যতম আলোচিত বিষয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যখন করোনা সংক্রমণ বাড়ছে, ঠিক তখনই এক শ্রেণীর জনপ্রতিনিধি ব্যস্ত এসব অনিয়মের কাজে। করোনা সংকট মোকাবেলায় সরকারি সহায়তার চাল নিয়ে দুর্নীতির অভিযোগে এ পর্যন্ত 52 জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হয়েছে, যাদের মধ্যে 19 জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, 31 জন ইউপি সদস্য, 1 জন জেলা পরিষদ সদস্য এবং 1 জন পৌরসভার কাউন্সিলর। সরকারি বরাদ্দের ত্রাণ নিয়ে অনিয়মের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন স্থানীয় সরকার মন্ত্রী। সাময়িক বরখাস্তের পাশাপাশি তদন্ত করে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বললেন তিনি। সরকারি ত্রাণ জনগণের জন্য দেওয়া হয়েছে, দুর্গত মানুষের জন্য, সেটা তাদের কাছে পৌঁছে দিবে, এটা স্বাভাবিক। কেউ যদি এটা ভিন্নতা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে এখন সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে যদি তিনি দোষী সাব্যস্ত হন, অবশ্যই তারকে কঠোর শাস্তি দেওয়া হবে। আমরা ফৌজদারি মামলাও করেছি, জেলও কাটতে হবে। এবং যারা নাকি মনে করেন যে তারা স্থায়ীভাবে বরখাস্ত হয়ে যাবে। শুধু শাস্তিই নয়, বরং ত্রাণ আত্মসাৎকারীদের সমাজ এবং রাজনীতিতে বয়কট নিশ্চিত করার দাবি টিআইবি নির্বাহী পরিচালকের। এই দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করাটাই হচ্ছে যে একমাত্র উপায়। চিরতরের জন্য তাদের সরকারের যে দল বা রাজনৈতিক দল থেকে তাদেরকে বহিষ্কার করা এবং ব্ল্যাকলিস্ট করে দেয়া, এবং তারা কোনো প্রকার রাজনীতি জড়িত হতে পারবে না। জনপ্রতিনিধিদের কোনো অবস্থানে তারা কোনোদিন অংশগ্রহণ করতে পারবে না। এই ধরনের বাধ্যবাধকতামূলক আইনি প্রক্রিয়া সৃষ্টি করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার মত এই বিশেষজ্ঞের। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণের সময়ে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে নিষিদ্ধ দর্শনার্থীর প্রবেশ, জারি রয়েছে রেড অ্যালার্টও। আর এই সুযোগে চলছে কর্তন নিষিদ্ধ সুন্দরী ও কাঁকড়া গাছ কাটার উৎসব। অভিযোগ রয়েছে এর সঙ্গে জড়িত বন বিভাগের একটি চক্র। বাগেরহাট থেকে শেখ আহসানুল করিমের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বন বিভাগের ট্রলারে করে নিয়ে যাওয়া হচ্ছে কর্তন নিষিদ্ধ সুন্দরী আর কাঁকড়া গাছ। ট্রলারে 3 পাচারকারী, কোনো বনরক্ষী নেই। পূর্ব সুন্দরবনের ঢংমারি এলাকার ছবি এটি। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এসব গাছ? এই প্রশ্নের উত্তর আটকে ওঠার মতো। এক বন কর্মকর্তার নির্দেশেই নাকি এই গাছ কাটা। নির্দেশে কাটে এসো নিয়ে যাতে কইছে, ফ্ল্যাগ দিয়ে দিয়েছে, ট্রলার ভাড়া করে দিয়েছে, নিয়ে আমরা নিয়ে যাচ্ছি যে গাগরামারি কাটা আছে, গাছগুলো নিয়ে আসে। কোন এসো? এসো ঢ্যাংমারি। এখন এটা তো গাগরামারি লেবারতে কাটছে, আমাদের ভাড়া দিয়েছে জোয়ারে নিয়ে যাওয়ার জন্য। এখন এসো সাহেব যে কোন কাজে লাগাবে না লাগাবে সেটা তো আমরা জানি না। কেন গাছ কাটার এই নির্দেশ, এর কোনো সদুত্তর দিতে পারেননি সেই কর্মকর্তা। আমাদের কাটার নির্দেশ আছে। এই ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। তদন্তের জন্য আমরা সাতটা রেঞ্জের এসএফকে 1 সদস্য তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে আমরা এটার ব্যবস্থা নেব। তবে স্থানীয়রা জানান, গাছ কাটার এই ঘটনা নতুন কিছু নয়। বন বিভাগের ঢংমারি স্টেশন এবং ঘাগমারি ফাঁড়ির কর্মকর্তাদের যোগসাজশে গাছ কাটা এবং হরিণের চামড়া পাচারের ঘটনা অহরহই ঘটছে। আর প্রতিবাদ করলে হয়রানির শিকার হন তারা। এই ফরেস্টাররা এরা বিভিন্ন ধরনের এইভাবে ব্যবসা করে, তারপরে তারা গাছপালা কাটেও মানুষের দিয়ে সেগুলো দিয়ে চালান দেয়। সুন্দরবনে গাগরামারি স্টেশন এরা গাছ প্রচার করে, হরিণ মাংস প্রচার করে, এদের দালাল আছে, দালালের মধ্যে বিক্রয় করে। এখন এগুলো যদি গ্রামের থেকে তারা প্রতিবাদ করতে চায়, তখন গ্রামের নামে এই চামড়া দিয়ে মাংস দিয়ে
বাড়িতে রেখে তাদের চালান করার জন্য চেষ্টা চালাইছে। বীজ দিয়ে মাছ ধরায়, তারপরে হরিং মারায়, তারপরে গাছ পাচার করে। ওনারা এই জায়গার যত লোক ইয়েরা আছে সবার দিয়ে এই কাজ করায়। বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের অংশ সুন্দরবনে বছর জুড়েই চলে মানুষের উৎপাত। করোনা পরিস্থিতির জন্য জনসাধারণের প্রবেশ বন্ধ হওয়ায় বন ফিরে পাচ্ছিল তার পুরনো রূপ, জীববৈচিত্র্য। কিন্তু বন উজাড়কারীদের তৎপরতায় সেই প্রক্রিয়া নষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। শাহ আলী জয়, নিউজ 24। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস প্রসঙ্গ। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 7 জন মারা গেছেন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় 24 ঘন্টায় 5,941 জনের নমুনা পরীক্ষা করে 709 জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 13,000 ছাড়িয়েছে। দেশে করোনা শনাক্তের 2 মাস পূর্তির দিনে করোনায় মৃত্যু ছাড়িয়েছে 200। এদিকে বিশ্বজুড়ে করোনার ছোবলে গেল 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 5,500-এর বেশি মানুষের। অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের মৃত্যুর মিছিল। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে 1,671 জনের। এদিকে যুক্তরাষ্ট্রের বাধায় আটকে গেল করোনা মহামারীর সময়ে বিশ্বব্যাপী যুদ্ধ কিংবা সংঘাত বন্ধ রাখার জাতিসংঘের প্রস্তাব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি তোলার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের বাধায় তা আটকে যায়। আর ইউরোপের দেশগুলোর মধ্যে প্রকোপ খানিকটা কমলেও মৃত্যুর তালিকায় 30,000 ছাড়ালো ইতালি। এদিকে করোনায় বিধ্বস্ত ব্রিটেনও 24 ঘন্টায় সেখানে 626 জন মারা গেছেন। ব্রাজিলেও বাড়ছে মৃত্যু। দেশটিতে 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও 800-র বেশি। আর টানা 6ষ্ঠ দিনে আক্রান্ত 10,000 ছাড়িয়েছে রাশিয়াতে। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু 2,76,000 গড়িয়েছে। আক্রান্ত ছাড়িয়েছে 40,12,000-এ। তবে সেরে উঠছেন প্রায় 13,82,000-এর বেশি মানুষ। এদিকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় রেমডেসিভির ওষুধের অনুমোদন দিয়েছে জাপান সরকার। তবে কেবলমাত্র সংকটজনক করোনা আক্রান্ত রোগীকেই বিশেষ এই ওষুধ দেওয়া যাবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য দপ্তর। করোনার প্রকোপ কোনোভাবেই কমছে না যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ, ঘটছে হাজারো প্রাণহানি। নিউ ইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ পরিস্থিতি জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা, যুক্তরাষ্ট্রে কেন কিছুতেই কমছে না মৃত্যুর মিছিল? সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে প্রতিদিন গড়ে গত 24 ঘন্টায় প্রায় 1500 মানুষের মৃত্যু হয়েছে। এর আগে কয়েকদিন আগে আসলে সংখ্যাটা আরেকটু বাড়ছিল। এখানে মৃত এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং কমছে। গবেষকরা বলছেন, যারা সেন্টার ফর ডিজিজ, তারা বলছেন যে যেহেতু খুব তড়িঘড়ি করে জনজীবন সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে, এর কারণে মূলত আবার সংক্রমণটি বাড়তে, মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। এরই মধ্যে আমেরিকার 50টি স্টেটের মধ্যে 43 স্টেটে জনজীবন সীমিত পরিসরে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে সচল করা হয়েছে। কিন্তু অধিকাংশ স্টেটেই মানুষ আসলে এই স্বাস্থ্যবিধিগুলো মানতে চাচ্ছে না। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু এগুলো মানছেন না। তিনি একটি তার এরই মধ্যে দেশে যখন প্রায় মৃত্যুর সংখ্যা 80,000-এ পৌঁছে গেছে এবং এই মাসের শেষ নাগাদ এই সংখ্যা 1 লাখে পৌঁছতে পারে, এরকম একটি সময় তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সেই নির্বাচনী প্রচারণায় বেশ জনসমাগম হয়েছে। ফক্স নিউজ এই নির্বাচনী প্রচারণাটার আয়োজন করে। সেখানে তাকে করমর্দন দেখা যায় এবং কেউ একটি মানুষ তার সমর্থকদের একদিনও কোনো মাস্ক ব্যবহার করেনি। এ নিয়ে তিনি ভীষণ সমালোচনার মধ্যে রয়েছেন। এরকম একটি অবস্থায় তার হোয়াইট হাউসের 2 জন সদস্য কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। একজন হোয়াইট হাউসের কর্মী, যিনি প্রেসিডেন্ট খাবার সরবরাহ করে, তিনি আক্রান্ত হয়েছেন এই আজকের, এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। এবং এর অবস্থায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজনকেই প্রতিদিন করোনা ভাইরাসের পরীক্ষা করানো হবে। এর বাইরে ডেমোক্র্যাটরা বলছেন যে আসলে আগামী নির্বাচনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসল উদ্দেশ্য। এই নির্বাচনে তিনি কিভাবে জয়ী হতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই তিনি করোনা ভাইরাসটাকে কোনোভাবেই দিতে যাচ্ছেন না। এত বিপুল সংখ্যক মানুষ মৃত্যু হচ্ছে, ডেমোক্র্যাটরা বলছেন এটি প্রেসিডেন্টের আসলে
দূরদর্শিতা এবং দায়িত্বহীনতা শুরু থেকেই ভাইরাসটিকে গুরুত্ব না দেয়া, আমলে না দেওয়ার কারণে আসলে দেশকে ভোগান্তিতে পড়তে হয়েছে, এত মানুষের প্রাণ হানি হয়েছে। কিন্তু আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের যে টাস্ক ফোর্সটি ছিল করোনা ভাইরাস সংক্রান্ত, এটিকে বাতিল করে দিয়েছিলেন, আবার গতকাল থেকে এটিকে আবার সচল করেছেন। কিন্তু এটি ভিন্ন আঙ্গিকে এতদিন পর্যন্ত ডক্টর অ্যান্থনি ফাউচি সহ সিডিসির বিভিন্ন রকম কর্মকর্তাদের নিয়ে এই টাস্ক ফোর্স গঠিত ছিল, কিন্তু তিনি এই সদস্যদের বাদ দিয়ে নতুন সদস্যদেরকে এই টাস্ক ফোর্সকে অন্তর্ভুক্ত করবেন, যাদের মূল কাজ হবে অর্থনীতিকে সচল করা। এবং আপনি জানেন যে পুরো আমেরিকাতে এখন পর্যন্ত যে বেকারত্বের হার চলছে এবং যে পরিমাণ মানুষ বেকার কর্মহীন রয়েছে, এইরকম দুরবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও হয়নি। এমনকি আমেরিকার ইতিহাসে এত বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়নি, যে কারণে এখন বলতে পারেন যে 2 মাসেরও বেশি সময় ধরে মানুষ ঘরে বন্দী, অবরুদ্ধ, এবং একদিকে জীবন বাঁচানোর তাড়না রয়েছে, অন্যদিকে জীবিকার জন্য মানুষকে দুশ্চিন্তায় ভুগতে হচ্ছে অনেক বেশি। এখন এই দুইয়ের মধ্যে কিভাবে সমন্বয় আনা যায়, সেই জন্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল কতগুলি গাইডলাইন দিয়েছে, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই গাইডলাইন গুলো আর অনুমোদন দিতে চাচ্ছেন না। এবং তার যারা সমস্ত গোষ্ঠী রয়েছে, যারা শ্বেতাঙ্গ, তারা কিন্তু আসলে কোভিড-19 এটিকে আর মানতে চাইছে না। তারা মনে করছে এটি একটা গুরুতর সমস্যা বা এটি একটা মহামারী, এটি তারা বিশ্বাসও করে না। তার সমর্থকরা অনেকেই এরকম যে তারা এই যে একটা মহামারী চলছে, এই মহামারীকে বিশ্বাস করে না, তারা মনে করে এটি একটা ফ্লু। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বলছেন যে জনজীবন সচল করলে কিছু মানুষের মৃত্যু হবে, সেটি মেনে নিতে হবে। এই কারণে তিনি অনেক সমালোচনার মধ্যে রয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতানা রহমান। জানাবো দেশের খবর। করোনার এই সময়ে কাঁচা বাজারে শাকসবজি অন্যান্য খাদ্য সামগ্রীর সরবরাহ কেমন তা জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফাতেমা জান্নাত মুমু। তিনি আছেন চট্টগ্রামে। মুমু, চট্টগ্রামের কাঁচা বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ জহুর। আমি সকাল থেকে ঘুরে দেখেছি বিভিন্ন জায়গায় যে কাঁচা বাজারের যে মজুদগুলো আছে এটা পর্যাপ্ত রয়েছে এবং ক্রেতাদেরও নাগালের মধ্যে রয়েছে কিন্তু দাম। আর বিভিন্ন এলাকা থেকে অনেক দিন ধরে পর্যন্ত মজুদ করা হচ্ছিল রিয়াজউদ্দিন বাজারে বিভিন্ন শাকসবজি। তবে পরিবহন সংকটের কারণে তারা কিন্তু এতদিন বাজারজাত করতে পারেনি, কিন্তু এখন চট্টগ্রামের অবস্থা আগের মতোই অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে, গাড়ি ঘোড়া চলছে, যার কারণে তারা বিভিন্নখানে কাঁচা বাজার তারা পরিবহন করতে পারছে, যার কারণে সংকটটাও নেই। কৃষকরাও তা বিক্রি করে তারা কিন্তু অনেকটা কৃষকের মুখে হাসি ফুটেছে এবং স্থানীয়রাও কিন্তু অনেকটা লাভজনক আছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু চট্টগ্রামের বিভিন্ন মার্কেটগুলো কিন্তু বন্ধ রয়েছে, যেহেতু করোনার প্রভাব অনেকটা বিস্তার জেঁকে বসেছে এই শহরে। এখন পর্যন্ত 200 ছাড়িয়েছে করোনা আক্রান্ত। বিভিন্ন মার্কেট বিপণী বিতানগুলো কিন্তু গতকালকে 11টা মার্কেট তারা বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে। তবে আমি এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে টেরি বাজার এলাকা। এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হয়নি, যদিও চট্টগ্রামের বৃহত্তর একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয় এই এলাকাটাকে। এখানকার স্থানীয়দের সাথে যেটা জানতে পেরেছি, তারা বলছেন তারা সিদ্ধান্তর অপেক্ষায় আছেন। এখানে আছেন অনেক ব্যবসায়ী আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি তো কাপড় বিক্রেতা, আপনি বলছিলেন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, তো আপনারা এখন বর্তমানে কি চান? আমরা চাই আসলে আমাদের এখানে 2000-এর মতো ব্যবসায়ী আছে, আমরা প্রায় 20,000-এর মতো কর্মচারী আছি। আমরা যা ছিল আমরা ওইটা এখানে ব্যবসায় বিনিয়োগ করছি। এখন আমরা না পারতেছি, বিক্রি হতেছে না পারতেছি, আমরা বাকি মফসল আমরা কোটি কোটি টাকা বাকি ছাড়ছি, না পারতেছি তুলতে। এখন আমরা মানবতার জীবনযাপন করতেছি। আমরা এখন আমাদের দোকান ভাড়া, আমাদের কর্মচারীদের বেতন, বৈদ্যুতিক বিল, সাংসারিক খরচ এগুলো পুষাইতেছে, আমরা হিমশিম খেতেছি। আমরা অনেক ঋণগ্রস্ত আছি বর্তমানে। আপনাকে আরেকজন আছে তার সাথে, আপনি তো শ্রমিক, দীর্ঘদিন বেকার রয়েছেন, আপনি কি চান? আমরা চাই কর্মচারীর পক্ষ থেকে সবাইকে যেন সরকারিভাবে সহযোগিতা করে, এবং আমরা কর্মচারীরা যে ঈদের বোনাসটা পাইতাম সেটা আমরা আপাতত পাবো না,
এবছর যেহেতু ব্যবসা হয় নাই সেহেতু বোনাসটা পাবো না। সেক্ষেত্রে আমরা মাননীয় সরকারের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে। যখন শুনছিলেন কাঁচা বাজার এবং হচ্ছে কাপড়ের যে বাজার রয়েছে, এখানে অনেকগুলো মানুষ দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন। তাদের দাবি তাদেরকে যদি সীমিত পরিসরে যদি এই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়, হয়তো তারা ওভাবে ব্যবসা আগের মতো শুরু করতে পারবে। তবে যে স্বাস্থ্যবিধি মেনে যে কাজটা আগে থেকেই প্রশাসন বলে আসছে, তারাও কিন্তু অনেকটা অটল রয়েছে যে স্বাস্থ্যবিধি মেনেও তারা কিন্তু কাজ করবেন। তবে রিয়াজউদ্দিন বাজারে আমরা যেটা কাঁচা বাজারে ঘুরে দেখলাম, সেখানে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, চলছে জমজমাট ব্যবসা। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জহুর। মুমু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম থেকে ফাতেমা জান্নাত মুমু। ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলাতে মার্কেট বন্ধ রাখার কথা জানিয়েছেন দোকান মালিক সমিতি। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক, সিলেট থেকে সৈয়দ রাসেল, টাঙ্গাইল থেকে আতিকুর রহমান এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন শামসুজ্জামান শাহিন। আমরা শুরুতেই যাব রংপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, শুরুতেই আমি যেমনটি বলছিলাম যে 10 তারিখ থেকে, আগামীকাল থেকে ঈদকে সামনে রেখে মার্কেট খোলার কথা রয়েছে। তো রংপুরে কি দেখছেন এবং যারা মালিক রয়েছে তারা কি বলছে, কিংবা কতগুলো দোকান খোলা আছে? জহুর, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে 10 তারিখ থেকে দোকানপাট খোলার কথা থাকলেও কিন্তু এর আগেই বৃহস্পতিবার থেকে কিন্তু রংপুরে দোকানপাট কিন্তু খোলা শুরু হয়েছে। ক্যামেরার চোখে আপনাকে দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে কিন্তু সকাল 9টা নাগাদেই কিন্তু বেশ কিছু দোকানপাট কিন্তু খুলে রাখা হয়েছে এবং শহরে পর্যাপ্ত ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক দূরত্বের কথা কিন্তু প্রশাসন বারবার মাইকিং করে সেনাবাহিনী সহ সবাই কিন্তু এই বিষয়টি বলে আসলেও কিন্তু কোনো কাজ হচ্ছে না। যখন একটি বিষয় বলে রাখি যে রংপুরে কিন্তু ইতিমধ্যে করোনা মহামারী রূপ ধারণ করেছে। ইতিমধ্যেই 126 জন কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে। চিকিৎসক, পুলিশ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু এই করোনায় কিন্তু এখন করোনার বলে আতঙ্কিত হয়ে পড়েছে। তারপরে আপনি ক্যামেরা চোখে দেখছেন মানুষ কিন্তু রাস্তায় কিভাবে বের হচ্ছে। এছাড়া দোকানপাট কিন্তু খোলা রয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলতে চাই। একজন ব্যবসায়ী রয়েছেন আমাদের রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন রয়েছেন, তার সাথে কথা বলতে চাই যে জানেন যে আগামী 10 তারিখ থেকে, আগামীকাল থেকেই দোকানপাট খোলার কথা রয়েছে, কিন্তু দোকানপাট খুললে রংপুরের যে করোনার যে পরিস্থিতি এটি কি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা? জনাব রেজাউল। বিসমিল্লাহ। রংপুরে করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে। আজকে গণপর্যায়ে বাংলাদেশ সরকার দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ঠিক রাখার জন্য এবং জনগণকে ব্যবসা বাণিজ্য সচল রাখার স্বার্থে 10 তারিখে এফবিসিসি এর মাধ্যমে দোকান মালিক সমিতির মাধ্যমে দোকানপাট খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্ত আসলে বাংলাদেশে এই করোনা নামক যে ভাইরাস, এটার সম্বন্ধে জনগণ এখনও জনসচেতনতা ঠিকমতো গড়ে ওঠে নাই। আমরা অটোতে 7-8 জন 6 জন চলাচল করতেছি, রিকশায় নিয়ম না মেনে চলাচল করার কারণে রংপুরে এই করোনা নামক ভাইরাসটি মহামারীতে রূপ নেওয়ার কাছাকাছি চলে গেছে। আমি মনে করি যে রংপুরে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হতে হবে এবং যদি কঠোর না হয়ে মানুষকে যদি স্বাস্থ্যবিধি না মানানো যায় এবং নিরাপদ দূরত্বে না থাকে, তাহলে আমার মনে হয় রংপুরের এই করোনা মহামারীতে রূপ নেবে। এই জন্য রংপুরের সর্বস্তরের মানুষকে, বাংলাদেশের সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নিরাপদ দূরত্বে থাকতে হবে এবং দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস সহ দোকানপাট খোলা রাখলে আমরা দেশবাসী উপকৃত হবে। এই করোনা নামক ভাইরাস যে কবে যাবে কেউ জানে না। মিলন, আপনি তো জানেন যে করোনা কিন্তু এ পর্যন্ত 126 জন রংপুরে আক্রান্ত হয়েছে, রংপুর নগরী এবং রংপুর শহরের আশেপাশে। তো এই অবস্থা দোকানপাট খোলা কতটুকু যুক্তিগত মনে করেন আপনি? আসলে রংপুর শহর হলো দোকানের শহর। দোকানপাট বন্ধ থাকলে এই অঞ্চলের কৃষিভিত্তিক অঞ্চল, বন্ধ থাকলে এই এলাকার খাদ্যের সংকট দেখা দিতে পারে। এই জন্য মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য দোকানপাট স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা দরকার বলে আমি মনে করি। স্বাস্থ্যবিধি এবং নিরাপদ দূরত্বে এবং প্রতিটি কাস্টমার এবং দোকানদার মাস্ক ব্যবহার করবে, হ্যান্ড স্যানিটেশন থাকবে, নিরাপদ দূরত্বের মধ্যে থাকবে। স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগ আমরা নিরাপদ থাকতে পারবো বলে আমি বিশ্বাস করি।
ধন্যবাদ আপনাকে। যখন আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে কথা বলছিলাম, কিন্তু একটি বিষয় বলে রাখি যে রংপুরে কিন্তু আসলে গত দুদিন আগের থেকে কিন্তু দোকানপাট খোলা শুরু হয়েছে। মানুষ কিন্তু মানছে না সামাজিক দূরত্ব, এই কারণে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এই ছিল আমার কাছ থেকে রংপুর থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি খুলনা, অবস্থান করছেন আমাদের সহকর্মী, সিনিয়র সহকর্মী শামসুজ্জামান শাহিন, তার কাছে জানবো খুলনার চিত্র। শাহিন। ধন্যবাদ মানিক। ধন্যবাদ মানিক। যেমন আপনি বলছিলেন রংপুরের পরিস্থিতি জানাচ্ছিলেন, ঠিক একই অবস্থা খুলনাতেও। খুলনায় প্রতিনিয়ত খুলনা বিভাগে রোগীর সংখ্যা বাড়ছে, পাশাপাশি এখানকার যে দোকানপাটগুলো আছে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে দোকানপাটগুলো, সেই দোকানপাটগুলো কিন্তু খোলা আছে। বাজার, কাঁচা বাজারগুলো খোলা আছে, পাইকারি যে মার্কেটগুলো আছে সেগুলো কিন্তু খোলা আছে। তবে আগামী 10 তারিখ থেকে শপিং মল বলতে আমরা যা বুঝি, খুলনা নিউ মার্কেট, খুলনা শপিং কমপ্লেক্স এবং জলিল টাওয়ার সহ এরকম বড় বড় যে শপিং মলগুলো আছে, সেই শপিং মলগুলো খোলা হবে আগামী 10 তারিখ থেকে। গতকাল চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে, খুলনা চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে একটা আবেদন জানানো হয়েছে যে জুয়েলারির যে দোকানগুলো আছে, অর্থাৎ স্বর্ণের যে দোকানগুলো আছে, সেই স্বর্ণের দোকানগুলো না খোলার অনুরোধ করেছে চেম্বার সভাপতি কাজী আমিনুল হক। পাশাপাশি সামাজিক যে দূরত্বের কথা আমরা বলছি, আপনি জানেন যে খুলনার যে মার্কেটগুলো আছে, সেই মার্কেটগুলো কিন্তু একটি দোকান থেকে আরেকটা দোকানের দূরত্ব এবং তার মাঝখানে যে স্পেসটি, অর্থাৎ ক্রেতাদের চলাচল যে পথগুলো আছে, সেই পথগুলো কিন্তু সংকীর্ণ। ফলে এসব মার্কেটে সামাজিক দূরত্ব বজায় রাখা একটু কঠিন। এ নিয়ে কিন্তু ব্যবসায়িক নেতৃবৃন্দ চিন্তিত, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনও কিন্তু চিন্তিত। আসলে 10 তারিখেই বোঝা যাবে যে এই শপিং মলগুলো খুলে দেওয়ার পরে এখানকার পরিস্থিতিটা কি দাঁড়াবে। আরেকটি বিষয় আমি বলে রাখি, সেটি হচ্ছে যে গত 2 দিন ধরে শহরে কিন্তু ইজি বাইক চলছে। আমরা আছি রূপসাতে, এখানেও আপনি দেখছেন যে এখানে পরিবহনগুলো, অর্থাৎ ছোটোখাটো যে পরিবহনগুলো, যাত্রী পরিবহন, সেগুলো চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সিলেটে সহকর্মী রাসেলের কাছে। রাসেল। ধন্যবাদ শাহিন। আপনি যেভাবে জানাচ্ছিলেন আপনার ওখানে যে এই স্বাভাবিক দোকানপাট স্বাভাবিকভাবে চলছে এবং দোকানপাট খোলা হয়েছে, তো সিলেটের অবস্থা আসলে একটি ভিন্ন। যদিও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানগুলো আগে থেকে খোলা ছিল, কিংবা কাঁচা বাজার কিংবা পাইকারি বাজারগুলো আগে থেকে খোলা ছিল, কিন্তু এই শপিং মল কিংবা মার্কেটগুলো কিন্তু খোলা হয়নি। আপনারা জানেন হয়তো যে আগামীকালকে থেকে একটা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামীকালকে থেকে শপিং মল এবং বিপণী বিতালগুলো খোলা রাখার কথা ছিল। সে অনুযায়ী এই মুহূর্তে আমি যদি ঠিক আগের দিন এই মুহূর্তে আসলে এই যদি খোলা থাকাই হয়, সেক্ষেত্রে এই জায়গাগুলো যে পরিচ্ছন্ন হওয়ার একটা কথা ছিল কিংবা প্রস্তুতির কথা ছিল, কিন্তু সেই প্রস্তুতি নেই। কারণ হচ্ছে সিলেট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি গতকালকে জানিয়ে দিচ্ছে সিলেটের কোনো দোকানপাট কালকে থেকে খুলবে না এবং ঈদ পর্যন্তই খুলবে না। গতকালকে তারা সিলেট সিটি কর্পোরেশনের সাথে তারা একটি মিটিংয়ে বসেছিলেন, সিলেটের ব্যবসায়ী নেতারা। এর মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সভাপতি শফিউল আলম চৌধুরী নাদিল, সিলেট চেম্বার অফ কমার্সের সভাপতি ATM শোয়েব। এই সবার শেষে তারা এই যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়ে এসেছেন যে সিলেটের কোনো দোকানপাট ঈদের আগ পর্যন্ত খুলবে না। এর আগে বৃহস্পতিবার জেলা প্রশাসনের সাথে একটি বৈঠকে বসেছিলেন আবার এই ব্যবসায়ী নেতারা। তখন এই চেম্বার সভাপতি উপস্থিত ছিলেন। তখন তারা জানিয়েছিলেন যে এই দোকানপাট খুলবে, কিন্তু শুধু সেলুন এবং এই বিউটি পার্লারগুলো খুলবে না। তবে গতকালকের সভা থেকে তারা সামগ্রিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানই খুলবে না। যদিও আমরা জানতে পেরেছি যে সিলেটের 2-1টি প্রতিষ্ঠান, যেটা হচ্ছে এই যে চেইন শপিং সেন্টার, যেগুলো আড়ং কিংবা দেশি দোষী, সেই রকম কিছু প্রতিষ্ঠান খুলতে পারে আগামীকাল থেকে, কিন্তু এখন পর্যন্ত কোনো এই বাকি দোকানপাটগুলো যেগুলো চেম্বারের আওতায় আছে সেগুলো কেউ খুলবে না, এই পর্যন্ত সিদ্ধান্ত রয়েছে। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, করোনা সম্পর্কে যদি আপনাকে বলি কিংবা লকডাউন সম্পর্কে যদি বলি, লকডাউন আসলে সিলেটের মানুষ আগে থেকেই তেমন একটা মানেনি, কিন্তু সরকারের যে 10 তারিখের যে ঘোষণা অনুযায়ী সেক্ষেত্রে এই লকডাউনটা আরও শিথিল হয়ে আসছে। মানে রাস্তাঘাটে অনেক মানুষ এই চলাফেরা করতেছে, হাঁটতেছে। যদিও এখন 9টা এবং রমজানের কারণে হয়তো কিছুটা মানুষ কম, কিন্তু সময় যখন বাড়বে তখন আসলে মানুষ এই ভর্তি হয়ে যাবে পুরো রাস্তা জুড়ে, বিশেষ করে এই পয়েন্ট এলাকাগুলোতে। এই ছিল সিলেটের আমার কাছে সর্বশেষ করোনা পরিস্থিতি এবং শপিং মল খোলার যে পরিস্থিতি, সেটা আপনাকে জানাচ্ছিলাম। এখন টাঙ্গাইল থেকে অপেক্ষা করছেন আতিক, আর আতিকের কাছে জানতে চাচ্ছি আপনার এই টাঙ্গাইলের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে। আতিক।
ধন্যবাদ রাসেল। আসলে যেমনটি বলছিলেন, যদি বলি যে টাঙ্গাইলের যে আসলে আগামীকাল থেকে যে শপিং মল খোলার যে একটি ঘোষণা, সেটি কিন্তু আমরা কিন্তু দেখেছি যে তারা কিন্তু দোকানপাট খুলবেন এমনটাই কিন্তু জানিয়েছেন চেম্বার অফ কমার্সের টাঙ্গাইলের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু বলেছেন। এবং একটি বিষয় তারা করবেন যে আগামীকাল অর্থাৎ শহরে টাঙ্গাইল শহরের যে 5,000 যে শ্রমিক অটো এবং সিএনজি শ্রমিক রয়েছে, সেই শ্রমিকদেরকে তারা ত্রাণের সহায়তা করবেন, যে অটো রিক্সা যাতে 10 দিন আসলে না চলে, এই ধরনের তারা একটি ঘোষণা দিয়েছেন। তবে আসলে আমি যে জায়গাটি রয়েছি দেখতেই পাচ্ছেন, এখানে সকল দোকানপাট ব্যবসায়ী যারা রয়েছেন, যারা এই শ্রমিক রয়েছেন, তারা কিন্তু আসলে এখানে রয়েছেন। এখন পর্যন্ত আসলে তারা ব্যবসা প্রতিষ্ঠান আসলে খোলেননি, কারণ হচ্ছে যে আগামীকাল থেকে যে ঘোষণা, তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ আগামীকাল থেকে তারা খুলবেন এমনটি আসলে জানিয়েছেন। আমরা একটু কথা বলবো এখানকার ব্যবসায়ী সমিতি যারা রয়েছেন। আপনি একটু বলবেন যে আগামীকাল থেকে তো ঘোষণা রয়েছে, অর্থাৎ শপিং মল মার্কেট খোলা, সেক্ষেত্রে আপনারা আসলে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন বা দোকানপাট খুলবেন কিনা? আমরা আসলে শুরুর থেকেই আমাদের ব্যবসায়িকদের যে গভর্নমেন্টের থেকে যে নির্দেশনা আসছে বন্ধ রাখার, আমরা সেই অবস্থায় প্রত্যেকটা ব্যবসায়িক প্রায় বিগত 2 মাস ধরে আমরা বন্ধ রাখছি। বন্ধ রাখার পরে কালকের যে এরপরে গভর্নমেন্ট যে ঘোষণাগুলো দিছে, একের পর এক ডেট চেঞ্জ হয়, আমরা ওই প্রত্যাশায় থাকি। কিন্তু কালকের যে ডেটটা এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই। আমরা সকল ব্যবসায়িক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আশা প্রত্যাশা থাকবো যে এই ঈদের এই সময় আমরা তো সবাই আবার দেয়ালে পিঠে গেছে, ঈদের এই কয়টার সময় কালকের থেকে জানি আমরা সঠিকভাবে দোকানপাট খুলা আমরা জানি ব্যবসা করতে পারি। এটা করোনা তো ঝুঁকি রয়েছে, সেক্ষেত্রে মানে করোনার যে ঝুঁকি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের যে বিধিমালা আছে সেটা আমরা মাইনা আমরা সেইভাবে দোকানপাট খোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে তারা যে 2 মাস যাবত যে বন্ধ, তাদের যে ক্ষতি সেটি কিন্তু আসলে বলছেন। তারপরেও তারা আসলে করোনার ঝুঁকি মধ্য দিয়ে আসলে তারা তাদের যে দোকানপাট অর্থাৎ শপিং মল মার্কেট তারা কিন্তু আসলে খুলবেন। এবং অনেক কিন্তু যারা এখানে ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে সকাল থেকে ভিড় করছেন যে দোকানপাট খোলা রয়েছে কিনা, শপিং মল তারা কিন্তু অনেকেই কিন্তু তারা কেনার জন্য আসলে এসেছেন। আসলে আগামীকাল থেকে যেহেতু সরকার একটি ঘোষণা দিয়েছে এবং দোকানপাট মার্কেট খোলা হবে, সেক্ষেত্রে কিন্তু আসলে অনেকটাই কিন্তু ঝুঁকির মধ্যে আসলে পড়তে হবে। যদি সামাজিক দূরত্ব না বজায় রেখে, অর্থাৎ যে সমস্ত সরকারের বিধি নিষেধ রয়েছে সেটি যদি আসলে না মানে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বিশেষ করে টাঙ্গাইলে কিন্তু আসলে দিন দিন করোনা কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ এ পর্যন্ত কিন্তু প্রায় 44 জন আসলে করোনা আক্রান্ত হয়েছেন এবং 2 জন কিন্তু আসলে মৃত্যুবরণ করছেন। বিশেষ করে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে স্বাস্থ্যকর্মীরা কিন্তু আসলে টাঙ্গাইলে করোনা আক্রান্ত হচ্ছে। এবং এই আসলে এর মধ্যে গতকাল আগামীকাল থেকে আসলে একটা যে মানুষের গ্যাদারিং, সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করব, যেহেতু দীর্ঘদিন পর আসলে মার্কেট খোলা হচ্ছে, এই জন্য আসলে মানুষ কিন্তু অনেকটাই বের হয়ে আসবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে যে আগামীকাল থেকে মার্কেট যে খোলা হবে সেই বিষয়ে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে, রয়েছেন জহুর। আতিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, 10 তারিখ থেকে দেশের বিভিন্ন মার্কেট খোলার কথা রয়েছে, সে খবর জানাতে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। আপনার সকাল 9টার বিরতিহীন সংবাদ দেখছেন। এবারে জানাবো হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আর খবর। স্বল্প সময়ে কেনাকাটা করে দ্রুত ঘরে ফেরার আহ্বান জানাচ্ছেন চিকিৎসকেরা। করোনা মোকাবেলায় অকারণে বাইরে বের না হওয়ার পরামর্শ তাদের। সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক ব্যবহারের প্রতিও গুরুত্ব দিচ্ছেন তারা। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। রাস্তায় অগণিত যানবাহন, বাজারগুলোতে মানুষের ভিড়, পথের ধারেও সাহায্যের অপেক্ষায় অনেকে। ঠিক চিরচেনা ঢাকা নয়, আবার একেবারে অচেনাও নয়। করোনা প্রতিরোধে সবাইকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ বের হচ্ছে, থাকছে না সামাজিক দূরত্ব। চিকিৎসকরা বলছেন এই দূরত্ব না মানার মানে করোনাকে ঘরে ডেকে আনা। তাই বারবার হাত ধোয়া, মাস্ক পরা, সামাজিক দূরত্ব মানার পরামর্শ তাদের। আমরা যত ঘরে থাকবো তত কিন্তু নিরাপদে থাকবো, আর যদি বের হই
আমরা মাস্ক পরে বের হব, গ্লাভস পরতে হবে এবং গগলসটা পরলে খুবই ভালো, কারণ চোখের মাধ্যমে কিন্তু নাকের মাধ্যমে এবং মুখের মাধ্যমে জীবাণুটা ছড়ায়। আর সবচেয়ে বেশি ছড়ানোর রাস্তা হচ্ছে হাত। চারপাশে ভিড় থাকুক বা না থাকুক, চিকিৎসকরা বলছেন নিজের দায়িত্ব নিতে হবে নিজেকেই। বাইরের কাজ শেষ করতে হবে দ্রুততম সময়ে। অল্প সময়ের মধ্যে আপনি মার্কেটটি শেষ করবেন, আপনি নিরাপদ দূরত্বে রেখে আপনি মার্কেট, এবং এই যে হ্যান্ডশেক এবং কোলাকুলি এই দুইটাই পরিহার করতে বলা হয়েছে। প্রত্যেককে তার সাথে একটি স্যানিটাইজার রাখতে হবে, যা কিছু উনি ধরবেন উনি সেটাকে হাতটা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। কিন্তু কারণ আপনি জানেন না যে আপনার আগের ব্যক্তি যিনি এটা ধরে গেছেন তার এই করোনা ছিল কিনা। একটা দোকানের মধ্যে বা কোনো একটা কিউতে আপনার একই সাথে অনেক ব্যক্তিকে প্রবেশ করানো যাবে না। ঘরে প্রবেশ করে পায়ের জুতা, বেল্ট, মানিব্যাগ, মোবাইল ফোন, পোশাক সহ সকল কিছু জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে বলছেন চিকিৎসকরা। মেয়েদের ক্ষেত্রে ভ্যানিটি ব্যাগ সেটি একটি সোর্স হতে পারে, সেই ভ্যানিটি ব্যাগটিও আপনি বারবার পরিষ্কার করতে হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর ওষুধ রেমডেসিভির উৎপাদন সম্পন্ন করেছে দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ। উৎপাদনের সব প্রক্রিয়া শেষ করার পর শুক্রবার শুরু হয়েছে বাজারজাত করার প্রস্তুতি। এসকেএফ কর্তৃপক্ষ জানিয়েছেন রেমডেসিভির উৎপাদনের সব ধাপ সম্পন্ন করেছেন তারা। এসকেএফ এর উৎপাদন করা রেমডেসিভির বাণিজ্যিক নাম রেমিভির। করোনা ভাইরাস বা কোভিড-19 রোগের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কার্যকারিতা দেখিয়েছে রেমডেসিভির। অনুমতির এক সপ্তাহের মধ্যে রেমডেসিভির উৎপাদনের সাফল্য হিসেবেই দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দিন দিন করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে, কিন্তু কিছুতেই সামাজিক দূরত্ব মানছেন না বেশিরভাগ মানুষ। সংক্রমণ ঠেকাতে মানুষ কতটা স্বাস্থ্যবিধি মেনে চলছে তা জানাতে ময়মনসিংহ ও ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমাদের সঙ্গে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব কতটা মানছেন ফরিদপুরবাসী? ধন্যবাদ জহুর। আপনাকে যদি বলি যে ফরিদপুরে ইতিমধ্যে কিন্তু লকডাউন অনেকটা শিথিল হয়ে গিয়েছে। সাধারণ জনগণ কিন্তু বাসার বাইরে বের হয়ে আসছেন বেশ কিছুদিন ধরে, আমরা লক্ষ্য করেছি। তাছাড়াও কিন্তু সামাজিক যে দূরত্ব, সেই দূরত্বগুলো কিন্তু কিছুতেই মানছেন না সাধারণ জনগণ। আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর চকবাজার যে মার্কেটটিতে, সেই চকবাজার মার্কেটে আপনাকে যদি একটু দেখাই যে আমার এই চকবাজার মার্কেটের চিত্র, সকাল থেকেই কিন্তু তারা দোকান খুলে বসে আছে। এমনকি তারা দোকানের সামনে বসে আছে, যদি কাস্টমার যদি আসে তখন তাদেরকে এই দোকানের শাটার খুলেই তাদেরকে কিন্তু এই পোশাক বিক্রি করে দিচ্ছেন। এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শাটার কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে ক্যামেরা দেখে। এমন অনেক কাস্টমার আছে যে ভোর 6টা থেকেই কিন্তু তারা চলে আসে এই শপিং মলে তারা শপিং করার জন্য। যে সরকারের যে বিধিনিষেধগুলো রয়েছে সেই বিধিনিষেধগুলোও কিন্তু তারা কিছুতেই মানছেন না, যেহেতু সরকার থেকে বলা হয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার, সেই বিষয়গুলো কিন্তু তারা মানছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে চকবাজারের যে দোকানগুলো রয়েছে সমস্ত দোকানই কিন্তু খোলা রয়েছে এবং সরকারি তরফ থেকে যে আগামীকালকে যে খোলা রাখার ব্যবস্থা করা হয়েছিল সেই ব্যবস্থাও কিন্তু তারা কোনো কিছুই মানছেন না। তারা আমরা দেখতে পাচ্ছি যে সকল ব্যবসা প্রতিষ্ঠানই কিন্তু তারা ইতিমধ্যে খুলে রেখেছেন, তারা কিন্তু ব্যবসা পরিচালনা করে রাখছেন। এই বিষয়ে আমি একটু কথা বলবো এক ব্যবসায়ীর সঙ্গে। আপনারা সরকারি নিষেধ অমান্য করে কেন দোকানপাট খুলেছেন? না, সবাই খুলছে তো চাই। আপু, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে এই যে করোনা পরিস্থিতি, এর মধ্যে কেন বের হয়েছেন বাসা থেকে? বাচ্চার জন্য আশা লাগছে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন কিন্তু যে তাদেরকে কিন্তু পারিবারিক যে সমস্যা, সেই সমস্যাটার কারণে কিন্তু এসেছেন এবং ব্যবসায়ীরা বলছেন যে তাদের যেই অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে সেই জন্যই কিন্তু তারা খুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু এখন ঝাঁপ আটকিয়ে কিন্তু দৌড়ে পালানোর চেষ্টা করছেন। তো এরকমটাই আমরা লক্ষ্য করেছি যে ফরিদপুরে যে পুলিশ প্রশাসন যখন নিয়ে এই মার্কেটটিতে আসে তখনই কিন্তু তারা এরকম চোর পুলিশ খেলা শুরু করে, তারাই কিন্তু দোকানপাট বন্ধ করে চলে যায়। আবার যখন পুলিশ চলে যায় তখনই কিন্তু
কিন্তু তারা আবার ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু খুলে তারা ব্যবসা পরিচালনা করে আসছেন। সেই বিষয়ে কিন্তু তারা যে হ্যান্ড স্যানিটাইজার কিংবা সামাজিক দূরত্ব কোনো কিছুই কিন্তু তারা মানছেন না। তারা কিন্তু সম্পূর্ণভাবে সরকারি নিষেধ অমান্য করেই কিন্তু তারা কিন্তু ব্যবসা পরিচালনা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে কিন্তু ইতিমধ্যে বেশ লোকেরও ভিড় সমাগম হয়েছে। তারা কিন্তু এই দোকানপাট ব্যবসা খোলার কারণেই কিন্তু এত লোকের সমাগম হয়েছে। তো এই বিষয়ে গতকালকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসেছিলেন জেলা প্রশাসক। তখনই কিন্তু দোকান শেষ করার জন্যই কিন্তু বন্ধ করার জন্য কিন্তু একটা আবেদন জানিয়েছে জেলা প্রশাসক। তো আমার কাছে কিন্তু করোনার সর্বশেষ ছিল এই পর্যন্ত। চলে যাব ময়মনসিংহে, আমার সহকর্মী অপেক্ষা করছেন নোমান। নোমান, আপনার কাছে জানতে চাইবো সেখানকার ব্যবসা প্রতিষ্ঠানে কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনী এবং ব্যবসায়ীদের যে লুকোচুরির বিষয়টি অর্থাৎ চোর পুলিশ যে খেলাটি সেটি কিন্তু ময়মনসিংহে অব্যাহত রয়েছে। এবং আমি আজকে সকালেই যখন বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দিই তখনই আসলে দেখেছি বিভিন্ন জনবহুল এলাকা আমার চোখের সামনে পড়েছে। এবং যে আসলে সড়কে যে যান চলাচল যে নিয়ন্ত্রিত থাকার কথা সেটিও কিন্তু আসলে আমরা দেখতে পাইনি, যার কারণে আসলে আমি বাধ্য হয়ে এখন একটি নিরাপদ স্থান অর্থাৎ একটি ভবনের ছাদের মধ্যে থেকে আসলে ময়মনসিংহের সর্বশেষ খোঁজখবর জানানোর চেষ্টা করছি। তো সিভিল সার্জনের সাথে কিন্তু কিছুক্ষণ আগেই কথা হয়েছে, তিনি আমাদের আসলে যেমনটি জানিয়েছেন যে করোনার আক্রান্তের সংখ্যা কিন্তু কমে আসছে। যদিও আক্রান্তের সংখ্যা কমে আসছে, এরপর কিন্তু ময়মনসিংহ সদরে গতকালকে পর্যন্ত 3 জন আক্রান্ত হয়েছেন আমরা জানতে পেরেছি। এবং আপনাকে যদি জানাই যে আসলে এই 3 জন আক্রান্ত হওয়ার মোটামুটি আসলে সামাজিক যে দূরত্ব যেটি আছে সেটি কিন্তু না মানার কারণেই কিন্তু আসলে যদিও বলা হচ্ছে যে কমছে, কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এর করোনার যে আসলে উপসর্গ সেগুলো কিন্তু আসলে উপসর্গগুলো বাড়ছে এবং মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে। তো আসলে এই যেটি জানাচ্ছিলেন আমাদের কিছুক্ষণ আগেই যে আসলে দোকানদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে আসলে চোর পুলিশ খেলা, দোকানদাররা ময়মনসিংহের এর ব্যতিক্রম নয়। দোকানদার যখন আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতি পাচ্ছে তখন আসলে তারা দ্রুতই দোকানে শাটার নামাচ্ছে এবং দোকান বন্ধ করছে এবং পরক্ষণেই কিন্তু আসলে দোকানপাট আবার খুলে দিচ্ছে। আমি যদি একটু আসলে আপনাকে জানানোর চেষ্টা করি, ময়মনসিংহে গতকালকে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাগুলোর ফলাফল আপনাকে জানাই। ময়মনসিংহ বিভাগে নতুন করে আসলে 13 জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 4 জন নার্স, জেলা সদর 3 জন, ভালুকা উপজেলায় 1 জন সহ ময়মনসিংহ জেলায় মোট 8 জন, জামালপুর সদরে 1, নেত্রকোনা জেলায় মোহনগঞ্জ 3 ও দুর্গাপুরে 1 জন কিন্তু আক্রান্ত হয়েছেন। এছাড়াও সুনামগঞ্জের যে ধর্মপাশা আছে সেখানকার 2 জন কিন্তু আসলে ময়মনসিংহে পরীক্ষা করিয়েছিলেন এবং তাদেরই আসলে করোনা পজিটিভ ছিল। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে করোনা ভাইরাস নিয়ে সর্বশেষ খোঁজখবর। ফিচি স্টুডিওতে জহুরের কাছে। জহুর। নোমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে ফরিদপুর থেকে যুক্ত হয়েছিলেন খায়রুজ্জামান সোহাগ এবং ময়মনসিংহ থেকে সৈয়দ নোমান। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আগামী মাসে ঘোষণা হবে 2020-21 অর্থ বছরের বাজেট। করোনা পরিস্থিতির পরও বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হতে পারে 8.2%, যা 2 উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক কিংবা এডিবির প্রাক্কলনের চেয়ে ঢের বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন বর্তমান প্রেক্ষাপটে জিডিপির এই লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়। রাজস্ব আদায়, বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান তৈরিতে মনোযোগ দেওয়ার পরামর্শ তাদের। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনা পরিস্থিতির মধ্যেও থেমে নেই বাজেট প্রস্তুতির কাজ। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা তারা কাজে লাগাচ্ছেন ঘরে বসে। অর্থমন্ত্রী নিজেও ঘরে বসেই বাজেট প্রস্তুতির নেতৃত্ব দিচ্ছেন। সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতির মধ্যে এবছর বাজেট বিষয়ে মতামত ও সুপারিশ নেওয়া হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। অর্থমন্ত্রীর আশা জুনের 11 তারিখেই ঘোষণা হবে বাজেট। বাজেট পিছানোর কোনো ব্যবস্থা নাই। বাজেটটি আমাদের একটি সাংবিধানিক চাহিদা। উইদাউট বাজেট উই ওয়ন্ট বি এবল টু উইথড্র এ সিঙ্গেল পেনি ফ্রম দ্য ন্যাশনাল এক্সচেঞ্জার। আমাদের সেই কাজটি করার জন্য আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের যে সমস্ত অ্যালোকেশনগুলো থাকবে, এই রানিং প্রজেক্টগুলো আমাদের শেষ করতে হবে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে আগামী অর্থ বছরের বাজেটে জিডিপির লক্ষ্যমাত্রা ধরা হবে আগের বছরের সমান 8.2%। তবে আগামী অর্থ বছরে বিশ্বব্যাংকের প্রাক্কলন ছিল এদেশের প্রবৃদ্ধি হবে মাত্র 1.2% থেকে 2.9%-এর মধ্যে। এছাড়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি চলতি অর্থ বছরে জিডিপি 1% কমে যাওয়ার শঙ্কা করেছে। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান প্রেক্ষাপটে প্রবৃদ্ধির কথা না ভেবে বরাদ্দ বাড়াতে হবে আর্থিক সহায়তায়। এই প্রেক্ষিতে
এই 8% উপরে জিডিপির প্রবৃদ্ধি হবে, এটা আমার কাছে এটা মোটেই বাস্তবসম্মত বলে মনে হয় না। আগামী বাজেটকে চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব আদায় কমে যাবে, এতে সরকারকে নির্ভর করতে হবে বৈদেশিক ঋণের উপর। যেসব প্রজেক্টগুলো আমাদের স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসকে সহায়তা করবে সেগুলোকে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত। যেসব প্রজেক্টগুলিতে কর্মসংস্থান বেশি হবে সেই জায়গাটাতে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত। বৈদেশিক সাহায্য যতদূর সম্ভব মোবিলাইজ করা, এদিকে সরকার চেষ্টা করছে। করোনার কারণে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধিও কমে 5.5% হতে পারে বলে প্রাথমিক হিসেবে উঠে এসেছে। অন্য যে কোনো বছরের চাইতে এই বছরের বাজেটের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আর তাই তো উন্নয়ন প্রকল্প কিংবা জিডিপি প্রবৃদ্ধির চাইতেও এ বাজেটে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে জনজীবন রক্ষা করা। আর এজন্য স্বাস্থ্য খাতে আরও বেশি বরাদ্দ নিয়ে আসবেন অর্থমন্ত্রী। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। করোনা আক্রান্তদের চিকিৎসা দিতে প্রস্তুত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গড়ে ওঠা দেশের সবচেয়ে বড় করোনা আইসোলেশন সেন্টারটি শীঘ্রই এই অস্থায়ী হাসপাতালের উদ্বোধন করা হবে। এর মধ্যে হাসপাতালটির পরিচালকও নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তানজির মেহেদিকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। করোনা ভাইরাসের ভয়াবহতা আঁচ করে দেশের মানুষের সেবায় এগিয়ে এসেছে দেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। তাদের প্রস্তাবেই আইসিসিবিতে গড়ে উঠেছে আইসিইউ সহ 2084 শয্যার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম করোনা আইসোলেশন সেন্টার। অস্থায়ী শেডের নিচে 6 ভাগে বসানো হয়েছে রোগীদের শয্যা। প্রতিটি ভাগে বেডের সংখ্যা 248। সেবা দিতে প্রস্তুত থাকবেন 8 চিকিৎসক সহ 32 নার্স। সব মিলিয়ে প্রস্তুত আছে 1448টি শয্যা। চিকিৎসক ও সেবিকাদের জন্য আছে বসার বিশেষ ব্যবস্থা। রোগী আর স্বাস্থ্যকর্মীদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশপথ। এর বাইরে আইসিসিবির 3টি হলে বসানো হয়েছে 175টি করে 525টি শয্যা। আর চতুর্থ হলটিতে স্থাপন করা হয়েছে 71 শয্যার আইসিইউ ইউনিট। আইসিইউর কাজ শেষ হতে আরও কদিন সময় লাগবে। অক্সিজেন সার্কুলেশন সিস্টেমটাও বসে গেছে এবং হলের ভেতরে যে রিনোভেশন যতটুকু প্রয়োজন সঞ্চালন লাইনের জন্য সেটাও আমরা গতকাল দেখেছি যে সেটা সম্পন্ন হয়েছে। এখন 71টি আইসিইউ বেডগুলো বসানো এবং সংযোগ দেওয়া এই কাজটির জন্য 10 দিন সময় লাগতে পারে। হাসপাতাল পরিচালক বলেন, চিকিৎসা সেবা দিতে প্রস্তুত আছেন তারা। মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে কোভিড-19 ব্যাপারে এটা শুরু করছে। আগামীকাল স্বাস্থ্যমন্ত্রী দুপুর 12টায় অভিপ্রায় ব্যক্ত করছেন। দেশে করোনা সংক্রমণ শুরুর পর আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে সরকারকে আইসিসিবিতে 5000 শয্যার অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। অমিতাভ রেজা পরিচালিত সারা জাগানো চলচ্চিত্র আয়নাবাজির সিকুয়েল হচ্ছে, তবে সিনেমা নয়, এবার ওয়েব সিরিজ হয়ে আসছে। করোনার মধ্যেই শুরু হচ্ছে শুটিং। মানুষকে সচেতন ও সাহস যোগানোর পরিকল্পনা থেকে এই ওয়েব সিরিজ তৈরির উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা। এই ওয়েব সিরিজের নানা দিক নিয়ে নিউজ 24-এর সাথে কথা বলেছেন নির্মাতা অমিতাভ রেজা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। ভোর হলে পরে চরিত্র বদলায়। ও রোজ এখানে গাড়ি নিয়ে আসে। 2016 সালে 30 সেপ্টেম্বর মুক্তি পায় অমিতাভ রেজা চৌধুরী নির্মিত সিনেমা আয়নাবাজি। মুক্তির পর বেশ সাড়া পড়ে। ভিন্ন ধারার গল্প ও আঙ্গিকের এই সিনেমার অনুকরণে অমিতাভ রেজার নেতৃত্বে সে বছরই একটি টিম নির্মাণ করে টিভি সিরিজ। আমি তো কোনো অপরাধের সাথে জড়িত না, আমি খুবই নিরীহ শ্রেণীর একজন ভীতু মানুষ। এবার ঘরে বসে করোনাকালে অমিতাভ রেজা নির্মাণ করেছেন আয়নাবাজির ওয়েব সিরিজ। মানুষকে সচেতন ও সাহস যোগানোর পরিকল্পনা থেকে এই ওয়েব সিরিজ তৈরির উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা। শাওনের সাথে গল্প করলাম এবং তাকে জিজ্ঞেস করলাম কিভাবে কী করা যায়। তখন শাওন একটা আইডিয়ার একটা টুইট দিল এবং সেইটার থেকে নাসিফ আমার রাইটার আমরা মিলে একটা গল্প ফাদলাম এবং এটার একটা 3টে এপিসোডের একটা ছোট্ট ওয়েব সিরিজের মতো করা যায়, মিনি ওয়েব সিরিজ বলতে পারেন, যেটার মাধ্যমে আমরা মানুষকে এই সময় যেটা জানানো দরকার সেটা একটুখানি হলেও আমরা চেষ্টা করব। এটা ঠিক আছে, এখানে এই জায়গাটা। নাবিলা, এত মেকআপ করছো কেন? দীর্ঘ 3.5 বছর পর আবার একসঙ্গে দেখা যাবে আয়নাবাজির আয়না, রিদি ও ক্রাইম রিপোর্টার সাবিরকে। নির্মাতা জানালেন, করোনার এই সময় শুটিং করার অভিজ্ঞতা।
অভিনয়ের প্যাটার্ন বা কিভাবে করতে চাই, ফ্রেম কিভাবে ধরতে চাই, সেটার একটা মোটামুটি ধারণা তাদের আর্টিস্টদের কাছে পাঠালাম এবং তারা তাদের বাসার নিজস্ব ফোনে নিজস্ব বাসার সহযোগীদের নিয়ে এটা শ্যুট করে আমাদের পাঠানো হলো এবং আমরা সেটা জুমের মাধ্যমে আমার এডিটরের সাথে বসে এটা এডিট করলাম। আয়নাবাজির এই পুনর্মিলনী হয় উচ্ছ্বসিত এর সাথে সংশ্লিষ্টরাও। প্রথমে 3টি পর্ব নির্মিত হবে এই ওয়েব সিরিজের, ধাপে ধাপে বাড়ানো হতে পারে এর পর্ব সংখ্যা। ব্র্যাকের উদ্যোগে নির্মিত এই আয়োজনে সহযোগিতা করছে অস্ট্রেলিয়ার সরকার। এই শহরে আপনার মতো ক্রিমিনাল একটাও নাই। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবার নিউজ 24 স্পোর্টস। করোনায় থমকে আছে ক্রীড়াঙ্গন, এজন্য ক্লান্তিকাল শেষে করা চাই সঠিক পরিকল্পনা, বলছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। বিরতির রেশ কাটাতে টাইগারদের গুরুত্ব দিতে হবে ট্রেনিং ক্যাম্পের উপরও, এমনটাই জানান মিস্টার ডিপেন্ডেবল। আরিফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। 3 মাস ধরে স্থগিত মাঠের ক্রিকেট, এই অনুশীলন। করোনার দিনগুলোতে আর সবার মতো ঘরবন্দি ক্রীড়াঙ্গনের তারকারা 4 দেয়ালের মাঝে নিতে হচ্ছে ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জ। দ্রুত করোনা কাল শেষে সচল হবে ক্রীড়াঙ্গন, এমন আশায় পার হচ্ছে দিনরাত। তবে মাঠের লড়াইয়ে ফেরার আগে টাইগারদের ফিটনেস আর স্কিল নিয়ে কাজ করা বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন মুশফিকুর রহিম। 3 থেকে 4 সপ্তাহের ট্রেনিং ক্যাম্প থাকলে সুযোগ থাকে ঝালিয়ে নেয়ার। এটা শুরু হওয়ার আগে যদি খুব ভালো হয়, যদি আমরা 15-20টা দিন বা একটা মাস যদি ইনশাল্লাহ একটা ভালো ক্যাম্প করতে পারি, যেখানে আমরা ফিটনেস বা আমাদের স্কিলগুলো যেটা অনেকদিন আমরা করতে পারছি না সেটা যেন আমরা ডেভেলপ করতে পারি, তো এটা একটা অনেক বড় ইম্পর্টেন্ট হবে। আর যদি ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয় তাহলে তো অবশ্যই খুবই ভালো একটা দিক হবে। বাংলার মিস্টার ডিপেন্ডেবল মনে করেন র্যাঙ্কিং এ আরো উন্নতি করার সামর্থ্য রাখে বাংলাদেশ দল। ছোট ছোট ভুল এড়ানো, সঠিক পরিকল্পনা টাইগারদের নিয়ে যেতে পারে টপ 5-এ। স্টেপ বাই স্টেপ এগোতে হবে। যেরকম ধরেন আমরা যদি নেক্সট 2-3 ইয়ারের মধ্যে একটা র্যাঙ্ক করি যে হ্যাঁ আমরা টপ 6 যেতে চাই, তো মেক শিওর আমাদের 7 এবং 8 যারা আছে তাদেরকে বিট করতে হলে আমাদের কি করতে হবে। বাট আলটিমেট গোল ডেফিনেটলি হওয়া উচিত যারা টপ র্যাঙ্ক প্লেয়ার বা টপ র্যাঙ্ক টিম তারা কিভাবে কাজ করে টপ র্যাঙ্কে, যেটা 5-6 বলেন, এই 3টা ফরম্যাটে যেন আমরা যেতে পারি, সেটা হবে আমার ক্যারিয়ার শেষ করার আগে ইনশাআল্লাহ একটা ওয়ান অফ মাই গোল। করোনাকালে পরিবারের সাথে সময় পার করছেন মুশফিকুর রহিম। ডেইলি ক্রিকেটের আড্ডায় জানিয়েছেন শখের তালিকায় আছে ডায়েরি লেখা, আছে টুকটাক রান্না করা। করোনা দুর্গতদের সাহায্যে শনিবার ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাট নিলামে তুলছেন মুশফিকুর রহিম। আরিফুল ইসলাম, নিউজ 24। আর এই ছিল এখনকার নিউজ 24 এর বিরতিহীন সংবাদ। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।